আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পিআর পদ্ধতিতে নির্বাচনে অধিকাংশ দল একমত, কয়েকটি দলের আপত্তি আলী রিয়াজ। কয়েকটি দল বলতে এখানে বিএনপির কথা বলা হচ্ছে। বিএনপির সাথে যেগুলো রাম বামেরা আছে, এদের শুধু দল আছে, এদের সভাপতি আছে, সেক্রেটারি নেই, বা সারা বাংলাদেশে কোনো সংগঠন নেই, কিছু নেই, এরা শুধু নামে দল। এদের দলের যদি আপনি 5 থেকে 10 জনের সদস্যের নাম বলতে পারেন, তাহলে আমি আর এই বিষয় নিয়ে ভিডিও বানাবো না। দর্শক, এদের শুধু দলের নামও আমরা জানি না, আর তো সভাপতি সেক্রেটারি থাক। তো এরা বিএনপির সাথে জোট করে এরা চাচ্ছে না যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এদিকে আবার ইসলামপন্থীদের বড় জোট জামাতে ইসলামী, চরমোনাই, এদিকে আবার এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে। তো এই 4টা দল মোটামুটি বড় দল এখন বিরোধী দল হিসাবে। এই দলগুলো চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, কিন্তু বিএনপি এটা মানতেছে না। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সংস্কার কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ স্যার, ইনি কিন্তু বিএনপি পন্থী লোক, এবং বিএনপির পক্ষে গত 15 বছরে অনেক অ্যাক্টিভিস্ট এরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে। কিন্তু দেশ স্বাধীনের পরে এরা আর কথা বলে না, কারণ বিএনপির আগের চরিত্র আর নেই। এরা 15-16 বছর ধরে না খাওয়া ছিল, এখন দেশ স্বাধীনের পর তারা খাওয়া শুরু করছে। চারিদিকে চাঁদাবাজি, লুটতারাজ, ধর্ষণ, মানে এমন কোনো নাই যে আওয়ামী লীগ যেগুলো করে গেছে সেগুলোই এরা হুবহু করতেছে। তো প্রিয় দর্শক, বিএনপি কেন মানতেছে না পিআর পদ্ধতি, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। প্রিয় দর্শক, প্রফেসর আলী রিয়াজ স্যার কিন্তু বিএনপির মনোনীত ব্যক্তি। উনি কিন্তু আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক ছিলেন, বাংলাদেশের পত্রপত্রিকায় নিয়মিত বিএনপির পক্ষে লিখতেন, হাসিনার বিরুদ্ধে লিখতেন, কিন্তু উনার লেখনীতে আমরা দেখতে পেতাম যে উনি একজন বিএনপিকে ভালোবাসার মানুষ। আর সেই আলী রিয়াজ স্যারের সকল প্রস্তাবেই শুধু বিএনপি বাদ সাজে। সেই আলী রিয়াজ স্যারের প্রস্তাবে বিএনপি ছাড়া বাকি মেজর সকল দলই আসছে। আর বিএনপির সাথে রাম বাম নেওয়া 2-1টি দল ছাড়া ওই যে 12টি দলের কথা বলে, প্রিয় দর্শক, আমি 12 দলের ভিতরে 2-1টা দলেরও প্রধানের নাম বলতে পারবো না বিএনপির সাথে কোন 12 দল আছে। আপনারা হয়তো বা জানেন, আপনারা যারা বাংলাদেশে থাকেন, ওই 12 দলের নাম যারা জানেন লিস্টটা একটু লিখে দিবেন এই কমেন্টস করে। আমার অনুরোধ থাকবে, আপনার কমেন্টসটা পড়ে আপনাকে আমি ধন্যবাদ লিখবো, কারণ ওই 12 দল কি তুলা রাশি দিয়া বাইর করতে হবে তাদের অফিস, সেটা আমার জানা নাই। ওই 12 দল আর বিএনপি ছাড়া বাকি সকল দলই চাচ্ছে যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, 300 আসনের এমপি থাকবে, আর উচ্চ কক্ষের জন্য 100 আসন থাকবে। যেরকম আমেরিকার সিনেটের পাশ করা বিল ছাড়া ডোনাল্ড ট্রাম্প কোনো কাজ করতে পারেন না। ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে, কংগ্রেস বিরোধিতা করার কারণে ডোনাল্ড ট্রাম্প তা করতে পারেন না। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার যেরকম সাংবাদিকরা গিয়ে শাড়ির প্রশংসা করতেন, রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে, রাষ্ট্রে কে খুন হচ্ছে, গুম হচ্ছে, কোন মায়ের সন্তান রাস্তায় হারিয়ে যাচ্ছে, এই বিষয়ে কথা না বলে তারা গিয়ে শাড়ির আঁচল নিয়ে, শাড়ির কালার নিয়ে প্রশংসা করতেন। ওইরকম প্রশংসা করা পছন্দ যদি বিএনপির এখন থেকে যা, আজকের এই তরুণ তরুণীরা কিন্তু সেটা গ্রহণ করছে না। আর সেটা বোঝাটা আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেবের খুবই জরুরি। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও পোস্ট করেছেন, আমি ভিডিওটা পুরাটাই দেখেছি। আমি ভিডিওটাতে দেখলাম যে তারেক রহমানকে উদ্দেশ্য করে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বললেন যে, জনাব তারেক রহমান, আপনি যে বললেন মব জাস্টিস হচ্ছে, তরুণ তরুণীরা মব জাস্টিস করছে, এই নির্বাচন কমিশনাররাই তো আপনাদেরকে 15.5 বছর সংসদের বাহিরে রেখেছে, এই নির্বাচন কমিশনাররাই তো আপনাদেরকে 6টা আসন সংসদে দিয়েছে। প্রিয় দর্শক, সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তারেক রহমানকে উদ্দেশ্য করে বললেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, আর আপনি মব জাস্টিসের কে সমর্থন দিলেন। মব জাস্টিস হচ্ছে তরুণরা, 24-এর বিজয়ীরা যখন কাউকে ধরে কিছু না কিছু মানে শাসন করে পুলিশের কাছে দিচ্ছে, কেউ থাপ্পড় দিচ্ছে, কেউ কুল ঘিষি দিচ্ছে, মেরে তো ফেলছে না,
আর তাদের হাতে তো আপনার দল সহ বাংলাদেশের জামাত, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির সবার জীবনের বহু রক্ত গিয়েছে। এই দুইটা দলের সবচাইতে বেশি মানুষ নিহত হয়েছে এই নির্বাচনগুলার এবং এই নির্বাচন কমিশনারদের কারণে। তাই এই নির্বাচন কমিশনারদের পক্ষে গিয়া তারেক রহমান যখন বললেন মব জাস্টিস করা যাবে না, এটার চরমভাবে বিরোধিতা করছেন আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। বলছেন যে বুঝে শুনে মব জাস্টিস নিয়ে কথা বলা উচিত জনাব তারেক রহমানের। প্রিয় দর্শক, আমরা জনাব তারেক রহমানকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে উনি ফিরত যাবেন এবং সেখানে গিয়ে মাঠে ময়দানে উনি কাজ করবে। কিন্তু বিএনপির শীর্ষ নেতাদের কাছ থেকে আমরা কোনো পরিষ্কার শব্দ এরকম পাই না যে তারেক রহমান সাহেব আগামী মাসে নাকি তার পরের মাসে যাবেন। তারা শুধু বলেন প্রস্তুতি নেওয়া হচ্ছে তারেক রহমান দেশে আসার। ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তারেক রহমান সাহেব দেশে আসার। এই কথা আমি গত 6 মাস যাবতই শুনতেছি, কিন্তু বাস্তব দিন তারিখ কখনো আমি পাইনি। এর মধ্যে জামাতের আমির এসে তারেক রহমানের সাথে এবং বেগম খালেদা জিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠক করে গিয়েছেন। এরপরে দেখা গেছে 1 মাস পরে এসে ডক্টর ইউনূস স্যার তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে গিয়েছেন। হাসি মুখে ইউনূস স্যারের সাথে বৈঠক শেষ করে তারেক রহমান সাহেব সবাইকে বাই বাই দিয়েছেন অনেকটা হাসি খুশিতে। আমরাও কিন্তু সেই হাসি এবং খুশির সাথে একাত্মতা বোধ করে ওয়েলকাম জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি তারেক রহমান সাহেবকে। কিন্তু আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যেই কমিশনের চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই কমিশনে প্রায় বৈঠকই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উদ্বোধনী বৈঠকে থাকেন। এরপরে বাকি বৈঠকটি আলী রিয়াজ স্যার কো চেয়ারম্যান হিসাবে এবং ওনার সাথে যারা আরো কমিশনার আছেন তারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ ঘন্টায় ঘন্টায় ধরে বৈঠক করেন। কিন্তু এন্ড অফ দ্য টাইমে বিএনপি শুধুমাত্র তাদের নিজেদের কথা, নিজেদের স্বার্থের কথাটাই বলে যান। পূর্বের সকল রীতিনীতির কথাই তারা বলে যান। সর্বশেষ তারা কখনো সিদ্ধান্ত দেন না যে আমরা এটা মেনে নিই। এই যে মেনে না নেওয়ার একটা রেওয়াজ চালু করেছে বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাদেক হোসেন খুকার ছেলে ইশরাক হোসেন যে জোর করে মেয়র হয়েছিলেন বা মেয়রের চেয়ারে বসেছিলেন, নিজের নামের সাথে মেয়র লিখেছিলেন, এটা কি কন্টিনিউ করতে পেরেছেন ইশরাক হোসেন? এটা কি হয়েছেন ইশরাক হোসেন? নাকি বিএনপি সহ ইশরাক হোসেন এখান থেকে পিছিয়ে চলে এসেছেন? এখন তো আর ইশরাক হোসেন আন্দোলন সংগ্রামের কথা বলছেন না। প্রিয় দর্শক, এইভাবে কি বিএনপির পরাজয় না? ইশরাকের এমন শক্ত কথা কেনই বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার ছিল? কেনই বা আবার সেটা আদায় করতে পারলেন না? কোন পক্ষের দোষ নিয়ে কথা বললে কথা আমরা শেষ করতে পারবো না, কিন্তু আদায় তো হলো না। তাহলে সরকার যা সিদ্ধান্ত নেয় তা বিএনপি না বললেও হা হয়ে যা। এখন বিএনপি যদি এই সংস্কারের সকল কিছু মেনে না নেয়, লসটা কার হবে? লাভটা কোন ঘরে যাবে? জনগণ তো জানতেছে। আমি আপনি কথা বলি আর না বলি, আজকের মিডিয়াগুলা সবগুলা তো আর বসে থাকবে না। আমি বিএনপির পক্ষে বললে আর সবাই মিলে যদি বিএনপির সমালোচনা করে, এতে তো বিএনপির কোনো লাভ হবে না, বরঞ্চ আমাকেই মানুষ ধিক্কার দিবে বা মস্কারা করবে যে আমি বিএনপির কিছু খেয়েছি পেয়েছি, এই নিয়ে বিএনপির পক্ষে গান গাচ্ছি। বর্তমান সময়ে বিএনপির পক্ষে গান কি আমরা কেউ গাইতে পারছি? যারা বিএনপির পক্ষে 5ই আগস্ট পর্যন্ত গান গেয়েছিলাম, বিএনপিকে নিয়েছিলাম, 5ই আগস্টের পরেও বিএনপিকে নিয়েছিলাম অনেকদিন, তারাই তো এখন বিএনপির ভুলগুলা শুধরানোর জন্য সমালোচনা করছি। তো এই শুধরানোর সমালোচনা করার পরে বিএনপির ভাইয়েরা বোনেরা হয়তো আমাদেরকে সাময়িক অপছন্দ করছেন, কিন্তু আমরা জানি স্থায়ীভাবে একদিন আমাদের সম্পর্কে আপনাদের ধারণা, আপনাদের চক্ষুটা এখন একটা গ্লাস পরে আছে, আয়না পরে আছে, আয়নাটা চলে যাবে। আপনারা সরাসরি আমাদেরকে দেখতে পারবেন যে আপনাদের পক্ষের লোক হয়েই আমরা আপনাদের সমালোচনা করছি। কোন সমালোচনাগুলা করছি? যেগুলাতে 24-এর আন্দোলনের সাথে আপনাদের মিল খাচ্ছে না। এই কথাটা বারবার সালাউদ্দিন আহমেদ, কেন বারবার সালাউদ্দিন আহমেদ মিডিয়াতে এসে
একটা কথা বলার পর সাথে সাথে এটা মানি না, মানব না, বিএনপি করবে না, বিএনপি এটা মেনে নেবে না, বিএনপির পক্ষে এটা হবে না। গতকাল এত বড় একটি সমাবেশ করলো চরমুনার পীর সাহেব, সেখানে জামাত সহ অন্যান্য ইসলামিক সকল দলগুলা উপস্থিত ছিলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যারা প্রতিনিধি তারাও সেখানে বক্তব্য দিয়েছেন। এটা স্মরণকালের প্রথম যে জামাতের কিছু কিছু মহানগর জেলা সম্মেলনগুলাতে আমরা দেখছি জামাতের আমিরের পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষেরা বক্তব্য দিচ্ছে। আর চরমুনার অনুষ্ঠানে, চরমুনার জনসভায় কালকে আমরা দেখলাম প্রথম অন্যান্য ধর্মের মানুষরা এসে একাত্মতা ঘোষণা করেছে। এখন বিএনপি যদি এখানে একাত্মতা ঘোষণা করত, বিএনপিও কিন্তু কালকের সমাবেশে, কিন্তু বিএনপি কেন দাওয়াত পায় নাই? আর তাদের সাথে ওই বাম 12 দল কে আছে জানি না আমি, ওই 12 দলীয় জোট সেখানে দাওয়াত পান নাই, কারণ তারা চরমুনায়ের যেই প্রস্তাবের বিরোধী। তাই প্রস্তাবের বিরোধীদেরকে একই প্ল্যাটফর্মে, একই মঞ্চে দাওয়াত দিলে হট্টগোল হবে, কারণ দুই রকম বক্তব্য যাবে। তাই হট্টগোল যাতে না হয়, বিএনপি সহ ওই 12 দলকে তারা বাদ দিয়েছে। এই বাদ দেওয়াটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতি না? আলেম ওলামাদের সাথে বিএনপির যে একটা ডিভাইডেশন বা দূরত্ব তৈরি হয়েছে, কালকে কি বাংলাদেশের জনগণ দেখে নাই? বাংলাদেশের জনগণের চোখে কি আমরা আঙ্গুল দিয়া দেখাতে হবে যে এখানে বিএনপি নাই, বাকি সবাই আছে? সবাই চাচ্ছে যে সংখ্যা অনুপাতে আসন পাক। একটা ছোট দলও 1% ভোট পাইলে তারা সংসদে 3টা আসন পাবে। 0.5% ভোট পাইলেও একটা এমপি পাবে, মানে 0.5%-এর চাইতে একটু বেশি কম পাইলেও 0.5% হইলে তো সে 1.5 এমপি হয়, তো 1.5 তো দেওয়া যাবে না, সে একটাই পাবে। এবং সে যদি ধরেন 70%, 66 থেকে 70% ভোট পা, 1%কে 100 ভাগ দিয়া সেটারও 70% পা, সে 2টা এমপি পাবে। তো এই জন্য আমরা এই ম্যাথমেটিক্সটা, তো এই অঙ্কটা তো আমরা সবাই ক্লিয়ার। কিভাবে? মানে জামাত যদি 30% ভোট পা, ওই 30% অনুপাতে আসন পাবে। বিএনপি যদি 40% ভোট পা, 40% অনুপাতে আসন পাবে। বিএনপির ভয় হলো যে এখন 40%-এর গিয়ে আমরা তো 151 পাবো না, তখন আমাদেরকে অন্য দল নিতে হবে। মানে আমরা যেই রাজত্ব 5 তারিখ থেকে শুরু করে দিয়েছি, জনগণকে জানান দিয়েছি, জনগণকে বলে দিয়েছি আমরা সরকার গঠন করতেছি, আমরা কে কোন মন্ত্রণালয়ে নিচ্ছি, এই সমস্ত বিষয়গুলা যখন জনগণের কাছে তারা গত 10 মাসে বলে ফেলেছে, এখন তারা ভয় পাচ্ছে এবং লজ্জা পাচ্ছে এখান থেকে কিভাবে পিছিয়ে আসবো। এখন যদি পিছিয়ে না আসে, এখন যেই ধারাতে যেই নিয়মে চলছে দেশ, এই যে সংস্কার কমিশনের সিদ্ধান্তটা হয়তো আগামী কয়েকদিনের ভিতরে আমরা পেয়ে যাব, এবং এটা একেবারে অফিসিয়ালি ডিক্লারেশন হয়ে যাবে জুলাই মাসের এন্ডে গিয়ে। তো এই ডিক্লারেশনটা যদি বিএনপির দ্বিমতের পরেও হয়ে যায়, তখন বিএনপির জন্য রাজনীতির মাঠটা ভরাডুবি হবে কিনা, নির্বাচনের আগেই বিএনপির ভরাডুবি হবে কিনা, যেই ভাই বোনেরা বিএনপি করেন তাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের মতামতটা লিখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কমিশন এখন যেহেতু মেজরিটি দলের মতামত পেয়ে গিয়েছেন আর বিএনপির মতামত পান নাই, এখন তারা তো আর বিএনপির জন্য বসে থাকবে না, সিদ্ধান্তগুলা হয়ে যাবে বিএনপিকে বাদ দিয়া, যেরকম আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে বাদ দিয়া সবকিছু করা হচ্ছে। এখন বিএনপির সিদ্ধান্তের বাইরে যখন সিদ্ধান্তগুলা হয়ে যাবে, এটা বিএনপির জন্য কত বড় ক্ষতি হবে বলে আপনারা মনে করছেন? আপনাদের কাছে অনুরোধ, কেটিভি 24-এ আপনারা আমাদের চ্যানেলের কমেন্টস করে আপনারা লিখবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম। সৈয়দ মাসুক, লন্ডন থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে বিএনপি চিন্তাভাবনা করতেছে যে গত 15 বছর হাসিনা যেভাবে পরিবারতান্ত্রিক একটা সমাজ চালু করেছিল, তার পরিবার ভিত্তিক, সেই রকমভাবে মনে হয় বিএনপিও সেটা শুরু করতে চাচ্ছে, যে পরিবারতান্ত্রিক একটা মানে সমাজ তৈরি করতে চাচ্ছে, যে পরিবার থেকেই সব কিছু হবে, আওয়ামী লীগ সরকার যেভাবে করেছিল
এই কারণে হয়তো পিআর পদ্ধতি মানতেছে না, কারণ পিআর পদ্ধতি যদি চালু হয় তাহলে আর পারিবারিক তান্ত্রিক হবে না, কারণ সব দল থেকে তখন মন্ত্রী হবে, এমপি হবে, সবগুলোই হবে। এই কারণে হয়তো বিএনপি এটা মানতেছে না, এটা আমার কাছে মনে হয়। আর আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।